সহজ লেখান্ত আমাদের সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-26 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র এবং সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025-26 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। প্রথম ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকবে 40 নম্বর, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। প্রথমে দেখো তোমাদের কোন কোন গল্প এবং কবিতা পড়তে হবে। আয় আরও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালিকলম, অসুখী একজন, তোমরা এগুলো কিন্তু পড়তে হবে। এর মধ্যে তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম এটা হচ্ছে প্রবন্ধ, আর হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, এই তিনটি কবিতা রয়েছে এবং জ্ঞানচক্ষু গল্পটা তোমাদের রয়েছে। এর সঙ্গে ব্যাকরণ থেকে পড়তে হবে কারক ও অকারক সম্পর্ক, এই যে অধ্যায় রয়েছে এটা 20 থেকে 1 থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া থাকবে এবং অনুবাদ থাকবে, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। ওকে, তো এইগুলো হচ্ছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের সিলেবাস এবং এর ঠিক আছে, এইগুলো তোমাদের পড়তে হবে কিন্তু প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। তাহলে এখন আমরা সরাসরি কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নিই। দেখো 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, সঠিক উত্তরটি বেছে নাও। প্রথমে 7টি প্রশ্ন দেওয়া থাকছে এবং প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। 1 নম্বর দাগে বৃষ্টিতে ধুয়ে দিল, বৃষ্টি যা ধুয়ে দিল তা হলো বক্তার পায়ের দাগ, বক্তার রক্তের দাগ, বক্তার শরীরে ধুলো, এরপর রয়েছে দরজার কাঠ। তো বৃষ্টিতে কি ধুয়ে দিল, উত্তর হবে বক্তার পায়ের দাগ। ঠিক আছে, এরপর 2 নম্বর দাগের প্রশ্ন দেখো, শিশুরা খেলছিল মাঠে, মন্দিরে, বিদ্যালয়ে, মায়ের কোলে। তো শিশুরা খেলছিল হচ্ছে মায়ের কোলে হবে। ঠিক আছে, অপশন ঘ। এরপর আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে ড্যাশ, দূরে কাছে, কাছে দূরে, কবরখানায়, কারখানায়। এখানে উত্তর কী হবে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, এটা হবে সঠিক উত্তর। এরপর দেখো, সন্ধ্যা তারা হলো আকাশের বিশেষ তারা, পত্রিকার নাম, লেখকের নাম, একটি বইয়ের নাম। তো সন্ধ্যা তারা হচ্ছে একটি পত্রিকার নাম। 5 নম্বর, কঙ্কাবতীর লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, নিখিল সরকার। তো কঙ্কাবতী এর লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। ঠিক আছে, 6 নম্বর, সে ঝাড়নে ঘর ঝাড়ছে। এখানে ঝাড়নে হলো সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, সমধাতুজ করণ না কালাধিকরণ। তো সে ঝাড়নে ঘর ঝাড়ছে। ঠিক আছে, ঝাড়নের দ্বারা ঘর ঝাড়ছে, এটা হচ্ছে সমধাতুজ করণ। ঠিক আছে, শব্দ বিভক্তি বসে, শব্দের পরে ধাতুর পরে, অনুসর্গের পরে না, ধাতু বিভক্তির পরে। তো শব্দ বিভক্তি বসে কোথায়, উত্তর লিখবে শব্দের পরে। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দেখে, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো 1 × 8 = 8। ঠিক আছে, এখানে 8টি প্রশ্ন উত্তর লিখতে হবে। দেখো 2-1 প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এলো, উত্তর কি লিখবে, অসুখী একজন কবিতায় কবির ভাষায় যুদ্ধ এসেছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, অর্থাৎ ফুটে উঠেছে ধ্বংস ও মৃত্যুর রক্তাক্ত ভয়াবহতার ছবি। 2 নম্বর, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, কে তাকে ছিনিয়ে নিয়ে গেল, উত্তর হচ্ছে আফ্রিকা কবিতা অনুসারে স্রষ্টা নিজের সৃষ্টির প্রতি অসন্তুষ্ট হয়ে যখন বারবার প্রাকৃতিক পটভূমির বদল ঘটাচ্ছিলেন, সেই সময় উত্তাল সমুদ্র পৃথিবীর পূর্বভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। 3 নম্বর হচ্ছে, ডান পাশে ধস ও বাঁ পাশে বাঁয়ে গিরিখাত বলতে আসলে কবি কী বুঝিয়েছেন। দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় ডান পাশে ধস ও বাঁয়ে গিরিখাত বলতে কবি আসলে মানুষের পদে পদে বিপদ এবং পতনের আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। 4 নম্বর দেখে, তপন আর পড়তে পারে না, তপনের আর পড়তে না পারার কারণ কি, উত্তর লিখবে, নিজের লেখা গল্প পত্রিকায় ছেপে বেরোনোর পর পড়তে গিয়ে তপন দেখে কারেকশনের নাম করে ছোট মেসোমশাই তার লেখাটা পুরোটাই বদলে বা পাল্টে দিয়েছেন। ঠিক আছে, তাই তপন আর পড়তে পারে না। 5 নম্বর, প্রাচীনেরা বলতেন, কি বলতেন, উত্তর লিখবে, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে উল্লিখিত প্রাচীনদের বলা ছড়াটি হলো, তিল ত্রিফলা শিমুল ছলা, শাক দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহাই ঘষি, ছিঁড়ে না পত্র না ছাড়ে মসি। ওকে, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। 6 নম্বর হচ্ছে, তির্যক বিভক্তি কি, উত্তর লিখবে, যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে, যেমন হচ্ছে এ বিভক্তি, শূন্য বিভক্তি, এইগুলো। 7 নম্বর, নির্দেশকের কাজ কি, উত্তর লিখবে, নির্দেশকের কাজ পদের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করা। ঠিক আছে, এরপর 8 নম্বর, সমধাতুজ কর্তা কাকে বলে, এখানে উত্তর লিখবে, বাক্যের ক্রিয়া ও কর্তা একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্তাকে বলে সমধাতুজ কর্তা, যেমন খেলোয়াড় খেলছে, লেখক লিখছে। ওকে, নেক্সট হচ্ছে 3 নম্বর দেখে, কম বেশি 60টি শব্দে উত্তর লেখো, যে কোনো 2টি লিখতে হবে, 3 দুগুণে 6 দেওয়া হচ্ছে এখানে প্রশ্নের মান। ওকে, প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, 2টি প্রশ্নের জন্য 6 নম্বর। 3-1 প্রশ্ন, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, তপনকে তার গায়ে কেন কাঁটা দিয়ে উঠলো,
এখানে উত্তর লিখবে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের নায়ক হলো তপন। মেসোমশাইকে দেখে তপন বোঝে লেখকরাও আর সকলেরই মতো সাধারণ মানুষ। এর আগে সে কখনো জলজ্যান্ত একজন লেখককে এভাবে এত কাছ থেকে দেখেনি। ফলে মেসোমশাইকে দেখে অনুপ্রাণিত হয়ে সে স্কুলের হোম টাস্কের খাতায় একাশনে বসে আস্ত একটা গল্প লিখে ফেলে। লেখার পর নিজের প্রথম গল্পটি পড়ে রোমাঞ্চে ও উত্তেজনায় তার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখো 3-2 নম্বর। আয় আরও বেঁধে বেঁধে থাকে কবির এরূপ আহ্বান কেন? উত্তর লিখবে আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় এই আমন্ত্রণ বর্তমান যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর গৃহহীন অসহায় নিরন্ন সাধারণ মানুষের প্রতি। আশাবাদী কবি তাদের নিয়ে ঐক্যের স্বপ্ন দেখেন আর দেখেন নতুন পৃথিবীর স্বপ্ন। মানুষের চলার পথে ডাইনে বাঁয়ে উপর নিচে প্রতিটি দিকে প্রতিকূলতা, হানাদারি, শত্রুর আক্রমণে মানুষ আজ গৃহহীন, বাদ যায়নি শিশুরাও, আমাদের নিজেদের অস্তিত্ব বিপন্ন। তাই এরকম এক সংকট থেকে বেরিয়ে আসার জন্য কবি মানুষকে সংঘবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। পরের প্রশ্ন দেখো 3 নম্বর। সেই হোক সভ্যতার শেষ পূর্ণবাণী, সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি? বিষয়টি ব্যাখ্যা করে লিখুন। উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা অনুসারে সভ্যতার শেষ পূর্ণবাণীটি হলো শ্বেতাঙ্গ শাসকের অত্যাচারে ক্ষতবিক্ষত আফ্রিকার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। ঠিক আছে, সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তির হাতে চিরকাল আফ্রিকা শোষিত ও অত্যাচারিত হয়েছে। তারা নির্বিচারে সেখানকার প্রাকৃতিক সম্পদ লুট করেছে, বন্যপ্রাণী আর মানুষদের হত্যা করেছে কিংবা কৃতদাসে পরিণত করেছে। আফ্রিকার নিরীহ নিরপরাধ জনমনের ঘামে, রক্তে ও কান্নায় ভারী হয়ে উঠেছে সে দেশের মাটি ও বাতাস। এই ইতিহাস লাঞ্ছনা, বঞ্চনা এবং অপমানের। তাই এমন অপরাধের প্রায়শ্চিত্ত হিসাবে মানবতাবাদী কবি দ্বিতীয় মহাযুদ্ধের প্রাক্কালে বিশ্বব্যাপী হিংস্র প্রলাপের মধ্যে আফ্রিকার দ্বার প্রান্তে দাঁড়িয়ে সকলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। ঠিক আছে, তো এটা আমরা এই বিষয়টিকে ব্যাখ্যা করে লিখলাম। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর দেখে কম বেশি 150 শব্দের নিচের একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নে আমার 5 নম্বর দেওয়া আছে, 5-5। দেখো 4-1 প্রশ্ন। আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিনটির কথা বলা হয়েছে? আজ তার সবচেয়ে দুঃখের দিন কেন? উত্তর লিখবে আজ বলতে সেই দিনটির কথা বলা হয়েছে যেদিন তপনের মাসি ও মেসো সন্ধ্যাধারা পত্রিকার একটি সংস্করণ নিয়ে তাদের বাড়িতে আসেন, যাতে তপনের প্রথম গল্প প্রকাশিত হয়েছে হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদেরকে জ্ঞানচক্ষু যে গল্প সেখান থেকে নেওয়া হয়েছে আশাপূর্ণা দেবীর লেখা। তো এরপর কি বলা হয়েছে? আজ তার সবচেয়ে দুঃখের দিন কেন? উত্তর লিখবে কারণ শিশু মন কোমল, সামান্য আঘাত পেলেই তারা ভীষণভাবে মুচড়ে পড়ে। এক্ষেত্রেও তাই হয়েছে। ছোট্ট তপনের লেখক সম্পর্কে সব কৌতূহলের শেষ হয় নতুন মেসোকে দেখে। অনুপ্রাণিত তপন একটি গল্প লেখে। সেই গল্প মাসির পীড়াপিড়িতে মেসোর হাত ধরে সন্ধ্যাধারা পত্রিকায় ছাপা হয়। স্বাভাবিক কারণে তপন উৎফুল্ল হয়ে ওঠে। নানান বিরূপতা সত্ত্বেও সে গর্ব অনুভব করে, কিন্তু তার গর্ব মাটিতে মিশে যায় গল্পটি পড়ার সময়। সে দেখে প্রকাশিত গল্পে তার লেখার লেশ মাত্র নেই, কারণ গল্পটা সামান্য কারেকশনের নামে পুরোটাই বদলে গিয়েছিল। অর্থাৎ তারা মেসোমশাই সেই গল্পটাকে কারেকশনের নাম করে পুরোটাই বদলে দিয়েছিলেন আর কি। এতে তপনের লেখক সত্তা অপমানিত হয়, তার চোখে জল এসে যায়। এই কারণে দিনটিকে তার সবচেয়ে দুঃখের মনে হয়। ঠিক আছে, এরপর দেখো পরের প্রশ্নটা 4-2 নম্বর দেখে তপনের প্রথম গল্প লেখার অভিজ্ঞতার বর্ণনা দাও। তো লিখবে ছোট মেসোকে দেখার আগে তপন জানতোই না যে সাধারণ মানুষের পক্ষেও গল্প লেখা সম্ভব। কিন্তু মেসোমশাইকে দেখে অনুপ্রাণিত তপন একদিন দুপুরে সবাই যখন ঘুমের ঘোরে তখন চুপি চুপি 3 তলার সিঁড়িতে উঠে যায়। তারপর একাশনে বসে হোম টাস্কের খাতায় লিখে ফেলে আস্ত একটা গল্প। লেখা শেষ হলো, নিজের গল্প পড়ে নিজেরই গায়ে কাঁটা দেয়। তপনের মাথার চুল খাড়া হয়ে ওঠে। উত্তেজিত তপন ছুটে নিচে এসে তার লেখক হওয়ার খবরটা ছোট মাসিকে দেয়। এরপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর দেখে কম বেশি 150 শব্দের 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নে আমার 5 নম্বর করে 5 থেকে 10 নম্বর দেওয়া আছে। 5-1 প্রশ্ন। জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্ম কিভাবে হয়েছিল? তো উদ্ধৃত অংশটি লেখক শ্রীপান্থের হারিয়ে যাওয়া কালিকলম নামক প্রবন্ধ থেকে গৃহীত। প্রবন্ধে ফাউন্টেন পেনের স্রষ্টা বলা হয়েছে লুইস অ্যাডামস ওয়াটারম্যানকে। রবীন্দ্রনাথ এই পেনের নাম দেন ঝর্ণা কলম। পৃথিবীর প্রতিটি আবিষ্কারের পেছনেই থাকে নানান গল্প বা ঘটনা।
তবে গল্প বা ঘটনা যাই হোক না কেন প্রয়োজনের তাগিদেই যে আবিষ্কার একথা সকলকেই মানতে বাধ্য। লুইস অ্যাডামস ওয়াটারম্যানের ফাউন্টেন পেন আবিষ্কারের পিছনেও এমনই একটি বৃত্তান্ত রয়েছে। তিনি ছিলেন একজন ব্যবসায়ী, সেখানের অন্য ব্যবসায়ীদের মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার তিনি এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন। দলিল জন্ম বৃত্তান্ত কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপর হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে তিনি শোনেন ইতিমধ্যে আর একজন ব্যবসায়ী সই সাবুত করে চুক্তি পাকা করে ফেলেছেন। এই ঘটনার প্রেক্ষিতে বিমর্ষ ওয়াটারম্যান প্রতিজ্ঞা করেন যে এর একটা বিহিত তাকে করতেই হবে। এরপরেই তার নিরলস প্রচেষ্টায় জন্ম নিল ফাউন্টেন পেন। এরপর দেখো 5-এর 2 নম্বরে বলা হচ্ছে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কালি তৈরির পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো। দেখো উত্তর লিখবে উদ্ধৃতাংশটি লেখক শ্রীপান্তের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে গৃহীত। প্রবন্ধে লেখক কালি তৈরির যে দুরকম পদ্ধতির কথা বলেছেন তার মধ্যে প্রথমটি আয়োজন নির্ভর। সেই সব উপকরণ লেখকদের পক্ষে সংগ্রহ করা কঠিন ছিল। প্রাচীন এই পদ্ধতিতে তিল, ত্রিফলা হচ্ছে হরিতকি, বহেরা আর হচ্ছে আমলকি, ঠিক আছে, এগুলোকে কী করা হতো, লোহার পাত্রে ছাগলের দুধে ভিজিয়ে রাখতে হতো। তারপর একটি লোহার দণ্ড দিয়ে সেটিকে ভালো করে ঘষে নিতে হতো। এই কালি এতটাই টেকসই হতো যে লেখার পাতা ছিঁড়লেও কালি উঠতো না। আর লেখকদের কালি তৈরির পদ্ধতিটি ছিল বেশ সহজ। বাড়িতে কাঠের উনুনে যে কড়াইয়ে রান্না হতো তার তলায় কালি জমতো। সেই কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে নিয়ে পাথরের বাটিতে রাখা জলে গুলে নেওয়া হতো। কেউ কেউ এর মধ্যে হরিতকি ও পোড়া আতপ চাল গুঁড়িয়ে মেশাতেন। অবশেষে খুন্তিকে লাল করে পুড়িয়ে সেই জলে ডোবালে জল ফুটে উঠত। ঠান্ডা হলে ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ভরে নেওয়া হতো, ঠিক আছে। তো এইভাবে লেখকরা কী করতেন, কালি তৈরি করতেন। নেক্সট 5-এর 3 নম্বর, ইতিহাসে ঠাঁই তার পাকা, ইতিহাসে কার স্থান পাকা, কথা বলা হয়েছে কেন? তো উত্তর লিখবে আলোচ্য উদ্ধৃতাংশটি হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। ইতিহাসে কলমের স্থান পাকা, ঠিক আছে, কার স্থান পাকা না কলমের স্থান পাকা। একথা কেন বলা হয়েছে না কম্পিউটারের যুগে কলমের সুদিনের অবসান হয়েছে, ঠিক আছে, অর্থাৎ এখন কম্পিউটার এসেছে আর কলমের যে সুদিন সেটা অবসান হয়েছে সেটা বলা হচ্ছে। তবু ইতিহাসে কলমের স্থান পাকা। মোগল সহ বিশ্বের সব দরবারেই লিপি কুশলীরা বিশেষভাবে সম্মানিত হয়ে এসেছেন এই কলম দিয়ে লিখেই। এরপরের প্রশ্ন 6 নম্বরে দেখে কম বেশি 150টি শব্দে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান এখানেও 5 নম্বর দেওয়া আছে। দেখো প্রথমে 6-এর 1 নম্বর দেখে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, পাঠ্য কবিতা অবলম্বনে তাদের পরিচয় দাও। তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার প্রশ্নধৃত অংশে আফ্রিকার বুকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলির আসার কথা বলা হয়েছে। এই ইউরোপীয় শক্তিরা আফ্রিকাকে ব্যবহার করল কৃতদাস সরবরাহের কেন্দ্র হিসাবে। লোহার হাতকড়ি নিয়ে তাদের আগমন ঘটল আফ্রিকার মানুষদের বন্দি করে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। তথাকথিত সভ্য জাতির বর্বর লোভ এভাবে নিজেদের অমানবিক রূপটিকেই প্রকাশ করলো। অসহায় আফ্রিকার ধুলি কান্নায়, রক্তে এবং চোখের জলে মিশে কাদায় পরিণত হলো। দস্যুবৃত্তির নির্লজ্জ দৃষ্টান্ত রেখে গেল সভ্য দুনিয়া। তাদের অত্যাচার যেন চিরচিহ্ন দিয়ে গেল অপমানিত আফ্রিকার ইতিহাসে। শুধু মানব সম্পদ নয়, প্রাকৃতিক সম্পদও সভ্য ইউরোপীয় শক্তিগুলির লোভের লক্ষ্য হলো। ওকে, তো এরকমভাবে লিখলাম। এরপর আরেকটি প্রশ্ন রয়েছে, দেখো 6-এর 2 নম্বর দেখে তারপর যুদ্ধ এলো, এই যুদ্ধের ধ্বংসাত্মক পরিণামের দিক বর্ণনা করো। তো চিলিয়ান কবি পাবলো নেরুদা জীবন যুদ্ধের একজন লড়াকু সৈনিক। চোখের সামনে ঘটে যাওয়া 2 বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করেছেন তিনি। অসুখী একজন কবিতাটি আসলে যুদ্ধের প্রেক্ষাপটে এক শাশ্বত ভালোবাসার গল্প। কবি যুদ্ধের বিভৎসতার মাঝে প্রেম যে অনির্বাণ তা দেখাতে গিয়ে খণ্ড খণ্ড যুদ্ধের চিত্র তুলে ধরেছেন। কবি তার প্রিয়তমাকে অপেক্ষায় রেখে দূরে চলে যাওয়ার পর একদিন ভয়াবহ বিভৎসতা নিয়ে যুদ্ধ নেমে এলো। মানুষ আশ্রয়হীন হলো, নৃশংসতার হাত থেকে রেহাই পেল না শিশুরাও। দানবের মতো যুদ্ধের আগুন সমতলে ছড়িয়ে পড়ল, দাবানলের মতো যুদ্ধের আগুন সমতলে ছড়িয়ে পড়ল। ধ্বংস হলো দেবালয় আর তার ভেতরের দেবতারা, তাদের দেবত্ব নষ্ট হলো। কবির সেই মিষ্টি বাড়ির ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ ও ভস্ম হলো।
যুদ্ধের আগুনে। ঠিক এভাবেই শহরটাও পড়ে গেল বিভৎসতার চিহ্ন নিয়ে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, পাথরের মূর্তির বিভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ। শুধু সেই ধ্বংসস্তূপে বেঁচে থাকলো মেয়েটির অপেক্ষা ও অবিচল ভালোবাসা। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 7 নম্বর দেখে কম বেশি 150টি শব্দে একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান এখানেও 5 নম্বর দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে 7-এর 1 নম্বর দাগে রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা কোনি উপন্যাস অবলম্বনে এই প্রতিযোগিতার বর্ণনা দাও। ঠিক আছে, তো কোনি উপন্যাস থেকে দেওয়া হচ্ছে প্রশ্ন। তো উত্তর লিখবে রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত 1 মাইল সাঁতার প্রতিযোগিতায় একদিকে যেমন বালিগঞ্জ ক্লাবের অভিজাত বংশীয়া হিয়া মিত্র অংশগ্রহণ করেছিল, অন্যদিকে তেমনই ছিল শ্যামপুকুর বস্তির কোনি। সাধারণ সাঁতারু কোনি নিজেকে উজাড় করেও উন্নত প্রশিক্ষণ প্রাপ্ত হিয়া মিত্রের সঙ্গে পেরে ওঠেনি। কোনির তার দাদা কমলকে কথা দিয়েছিল যে মেয়েদের মধ্যে সে প্রথম হবেই। নিজের এই পরাজয় ও দাদাকে দেওয়া কথা না রাখতে পেরে বেদনা মেনে নিতে পারেনি। তার ভিতরে এক ধরনের ক্ষোভ ও আক্ষেপ সৃষ্টি হয়েছিল। তাই ক্ষিতীশের স্নেহভরা কণ্ঠস্বর ও সাঁতার শেখানোর প্রস্তাব তাকে দুর্বল করে দিয়েছিল। তার অন্তরের সমস্ত ক্ষোভ, লোভ, দুঃখ, অভিমান অশ্রু হয়ে দেখা দিয়েছিল। এরপরেই কোনির জীবনের সবচেয়ে দিশা পরিবর্তনকারী ঘটনা ঘটেছিল। সাদাসিধে পরিবারের কোনি যথেষ্ট ভালো সাঁতার জানলেও সে কোনোদিন কোনো প্রশিক্ষকের কাছে সাঁতার শেখার কথা ভাবেনি। কিন্তু তার জীবনের এই পর্যায়ে এসে সে ক্ষিতীশের মতো একজন নিবেদিত প্রাণ প্রশিক্ষকের কাছে শেখার সুযোগ পায়। সেই সুযোগ তাকে শেষ পর্যন্ত পৌঁছে দেয় সাফল্যের শীর্ষে। এখানে দেখো আরেকটি প্রশ্ন রয়েছে 7-এর 2 নম্বর দাগে, চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না। বক্তা একথা বলেছেন কেন? তো সাহিত্যিক মতি নন্দীর কোনি উপন্যাসে জুপিটারের প্রেসিডেন্ট বিনোদ ভরের কথার সূত্র ধরে ক্ষিতীশ সিংহ উদ্ধৃত উক্তিটি করেছেন। ক্ষিতীশ সিংহ মনে করেন প্রতিভাধর সাঁতারুকে নিয়মিত কঠোর অনুশীলনের মাধ্যমে চ্যাম্পিয়ন বানানো যায়। তাই কোচকেই সর্বদা চোখ কান খোলা রাখতে হয় কোন সাঁতারুর মধ্যে চ্যাম্পিয়নের লক্ষণ রয়েছে তা বুঝে নেওয়ার জন্য। কোনি উপন্যাসে বারুণীর দিন গঙ্গার ঘাটে আম কুড়ানোর সময় ক্ষিতীশ কোনির যে আগ্রহী মনোভাব ও সাঁতার দেখেছিলেন তা থেকে চ্যাম্পিয়নের একটি ছবি তার মনে ধরা পড়েছিল। এরপর 20 ঘন্টা অবিরাম হাঁটা প্রতিযোগিতায় কোনির ধৈর্যের পরিচয় পেয়ে তার মধ্যে থাকা চ্যাম্পিয়নের লক্ষণগুলি সম্পর্কে নিশ্চিত হন তিনি। আর এই চিন্তা থেকে ব্যক্তিগত উদ্যোগেই তিলে তিলে তিনি কোনিকে যোগ্য সাঁতারুতে পরিণত করেন। নানা রকম বাধা বিপত্তি অতিক্রম করে কোনি জাতীয় সাঁতার প্রতিযোগিতায় শেষ পর্যন্ত সফলও হয়। সুতরাং বক্তা যে প্রশ্নধৃত কথাটি বলেন তা যে কোনো অংশেই যে ভুল নয় তা তিনি কোনিকে চ্যাম্পিয়ন হিসেবে গড়ে তুলে প্রমাণ করেন। এরপর দেখো 8 নম্বর দেখো, চলিত গদ্যে অনুবাদ করো। প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর দেওয়া আছে। ওখানে কি দেওয়া আছে দেখো, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, অর্থাৎ মানুষই হচ্ছে তার যে ফরচুন মানে কি তার ভাগ্য নির্ধারণের মেকার। ঠিক আছে, মানুষ নিজের তার ভাগ্য কিন্তু নির্ধারণ করতে পারে বা তৈরি করতে পারে। ঠিক আছে, ভাগ্য কিন্তু আগে থেকে লেখা হয় না, এটাই বলা হচ্ছে। উই ক্যান নট মেক আওয়ার ফরচুন অর ক্যান নট প্রসপার ইন লাইফ ইফ উই আর অ্যাফ্রেড অফ লেভার। অর্থাৎ কি বলা হচ্ছে এখানে, উই ক্যান নট মেক আওয়ার ফরচুন, আমরা আমাদের সৌভাগ্য বা ভাগ্যকে তৈরি করতে পারি না। অর ক্যান নট প্রসপার, অর জীবনে ইন লাইফ, অথবা জীবনে আমরা উন্নতি করতে পারি না যদি ইফ উই আর অ্যাফ্রেড অফ লেভার, যদি আমরা পরিশ্রমকে ভয় পাই। ঠিক আছে, যদি আমরা পরিশ্রমকে ভয় পাই তাহলে কিন্তু আমরা জীবনে উন্নতি করতে পারবো না, আর আমাদের যে ভাগ্য সেটাকেও আমরা তৈরি করতে পারবো না। সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক অর চান্স। অর্থাৎ সাম পিপল মানে কিছু মানুষ, থিঙ্ক মানে ভাবে, কিভাবে যে সাকসেস মানে কি সফলতা আমাদের কোনো সুযোগ, অথবা লাক মানে চান্স মানে কি সুযোগ, আর লাক মানে ভাগ্য, ঠিক ভাগ্যের উপর এটা নির্ভর করে। ঠিক আছে, কিছু মানুষ যেটা ভাবে, কিন্তু আদতে সেটা নয়। নাথিং লাইক দ্যাট ক্যান বি ফার্দার ফ্রম দ্য ট্রুথ। ঠিক আছে, অর্থাৎ এই যে এটা কিন্তু কোনোভাবে সত্য নয়, সেটাই বলা হচ্ছে। ওকে, হার্ড লেবার ইজ নিডেড টু অ্যাচিভ সাকসেস ইন এভরি ওয়াক অফ লাইফ। ঠিক আছে, বলা হচ্ছে কি হার্ড লেবার মানে কঠোর পরিশ্রম, ইজ নিডেড মানে প্রয়োজন, টু অ্যাচিভ মানে হচ্ছে অ্যাচিভ করতে বা সেটাকে পেতে আর কি। ঠিক আছে,
সাকসেস মানে সফলতা ইন এভরি ওয়াক অফ লাইফ, মানে জীবনের প্রতিটি পদক্ষেপে সাকসেস পাওয়ার জন্য আমাদের কি দরকার, কঠোর পরিশ্রম করার কিন্তু প্রয়োজন। ঠিক আছে, এটাই হচ্ছে এর বাংলা অনুবাদ। দেখে নাও, বাংলাটা লিখবে এভাবে, মানুষ তার নিজের ভাগ্য সৃষ্টিকারী, অর্থাৎ নিজে তার নিজের ভাগ্য কিন্তু সৃষ্টি করতে পারে। আমরা আমাদের ভবিষ্যৎ গড়তে পারবো না আর জীবনে উন্নতিও করতে পারবো না যদি আমরা পরিশ্রমকে বা শ্রমকে ভয় পাই। কিছু লোক মনে করে জীবনের সফলতা ভাগ্য বা সুযোগের উপর নির্ভর করে। এটা ভেবে তারা সত্য থেকে দূরে থাকা ছাড়া আর কিছুই পাবে না। ঠিক আছে, জীবনের প্রত্যেক সফলতার জন্য অবশ্যই কঠোর পরিশ্রম প্রয়োজন। ওকে, এটা হচ্ছে এর বাংলা অনুবাদ। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2025-26 বর্ষের, এখানে আমরা তোমাদের সিলেবাস এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে কিন্তু মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ঠিক আছে, আর যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এর পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে নেবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা এর যে পিডিএফ ফাইল সেগুলো কিন্তু চালিয়ে নিতে পারো। তো আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে নেবে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো, আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।